সাদা শাড়ি আর হাওয়াই চটির সেই চেনা ছবিটা যখন একেবারে উধাও হয়ে যায় তখন মনে হয় বোধহয় কোনো এক অদ্ভুত ঘূর্ণিঝড় আসছে। একজন সাবেক মুখ্যমন্ত্রী যাকে আমরা বছরের পর বছর ধরে রাজপথে সবচেয়ে আপোষহীন লড়াকু হিসেবে দেখে এসেছি, তিনি যখন হঠাৎ করে সাদা কলার আর কালো গাউন পরে আদালতের সিঁড়ি বেয়ে ওঠেন তখন বোঝা যায় যে বাংলার রাজনীতিতে যে ভয়ঙ্কর অন্ধকার নেমে এসেছে তার সঙ্গে লড়াই করার ধরনটাই এবার বদলে গেছে। কিন্তু প্রশ্ন হলো, ঠিক কি এমন ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হলো যেখানে একজন প্রাক্তন মুখ্যমন্ত্রীকে আইনজীবীর পোশাক পরে বিচারপতির সামনে দাঁড়াতে হলো? আর এই রূপ বদলের পেছনে কি লুকিয়ে আছে সেই চূড়ান্ত রাজনৈতিক কৌশলের খেলা? বাংলার বুকে এখন যে পরিস্থিতি তৈরি হয়েছে তাকে সাধারণ কোনো রাজনৈতিক অস্থিরতা বললে বোধ হয় বেমানান হবে। গণতন্ত্রের উৎসবের নামে যখন একটা রাজ্য জুড়ে নেমে আসে এমন এক নীরব আতঙ্ক, যেখানে মানুষ নিজের ঘরের দরজার পেছনেও নিরাপদ বোধ করে না, সেটা নিশ্চিতভাবে একটা ব্যর্থ রাষ্ট্র ব্যবস্থার ইঙ্গিত দেয়। নির্বাচনের ফলাফল যখন ঘোষণা হয় তখন সাধারণত পরাজিত দলের কর্মীদের মধ্যে একটা হতাশা কাজ করে, কিন্তু এবার যা দেখা গেল তা হতাশার ঊর্ধ্বে। বিজেপি যখন বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসে তখন যেন একটা পরিকল্পিত তথ্যভাণ্ডারের সূত্রপাত হয়। যারা ক্ষমতাসীন দলের ভোটার ছিলেন না, বিশেষ করে যে সম্প্রদায়টি এই নির্বাচনে একটা নির্দিষ্ট লক্ষ্যবস্তু হিসেবে বেছে নেওয়া হয়েছিল, তাদের উপর নেমে আসে এক অমানবিক অত্যাচারের বন্যা। ঘরবাড়ি জ্বলছে, দোকানপাট ভাঙচুর হচ্ছে, আর সবচেয়ে গা শিউরে ওঠার মতো তা হলো ধর্মীয় স্বাধীনতার উপর সরাসরি আগ্রাসন। স্বাধীন ভারতের বুকে দাঁড়িয়ে এমন একটা পরিস্থিতি তৈরি করা হচ্ছে যেখানে মানুষ পবিত্র ঈদের নামাজ পড়তে ভয় পাচ্ছে, কোরবানি করতে দেওয়া হবে না বলে প্রকাশ্যে হুমকি দেওয়া হচ্ছে, মহিলাদের বোরকা পরার ক্ষেত্রে অলিখিত নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে, আর সবচেয়ে আতঙ্কের বিষয় আসামের মতো ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেওয়ার যে ভয়ঙ্কর হুমকি দেওয়া হচ্ছে সেটা যে কোনো সাধারণ নেতাকর্মীর মুখ দিয়ে বেরিয়ে আসছে না, সেটা আসছে নতুন মুখ্যমন্ত্রীর প্রত্যক্ষ বা পরোক্ষ মদদে। একটা গোটা সম্প্রদায়কে যখন এভাবে অক্সিজেনের অভাবে শ্বাস রোধ করা হয় তখন বোঝা যায় যে ক্ষমতা দখলের পর যে প্রতিশোধের রাজনীতি শুরু হয়েছে তা কোনো সভ্য সমাজের মাপের মধ্যেই পড়ে না। ঠিক এমন এক দমবন্ধ অন্ধকার আর নিস্তব্ধ পরিস্থিতির মাঝেই যখন মনে হচ্ছিল বিরোধী শিবির সম্পূর্ণভাবে পঙ্গু হয়ে গেছে, ঠিক তখনই ঘটে গেল এক অভাবনীয় ঘটনা। কলকাতার হাইকোর্টের সেই বিশাল চত্বরে যেখানে প্রতিদিন হাজার হাজার মানুষ আনাগোনা করেন, বৃহস্পতিবার সকালে সেখানে এক নিস্তব্ধতা বিরাজ করেছিল। ঘড়িতে 11টা বাজতে চলেছে। হঠাৎ করে একটি গাড়ি থেকে নেমে এলেন মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু তাকে চিনতে পারাটা একটু সহজ ছিল না সেদিন। পরনে গাউন, গলায় সাদা ব্যান্ড, সম্পূর্ণ একজন ভেটেরান আইনজীবীর পোশাকে সজ্জিত অবয়ব। মুহূর্তের জন্য হাইকোর্ট চত্বরে উপস্থিত সবাই থমকে গেলেন। চোখের সামনে যাকে তারা বছরের পর বছর ধরে রাজনৈতিক মঞ্চে দেখে এসেছেন, তিনি যখন আইনের আশ্রয় নিয়ে বিচারপতির ইজলাসে হাজির হন তখন সেটা যে কেবল একটা চমক নয়, বরং তা একটা গভীর রাজনৈতিক বার্তা। এই পদক্ষেপটা কিন্তু কোনো আবেগপ্রবণ বা হঠাৎ করে নেওয়া কোনো সিদ্ধান্ত নয়, এর পেছনে আজ কাজ করছে একটা প্রাণবন্ত রাজনৈতিক কৌশল। ভোটে যখন একটা বিশাল ব্যবধানে পরাজিত হয়ে দলের অস্তিত্বই সংকটের মুখে, কর্মীরা যখন ঘরবাড়ি ছেড়ে পালাচ্ছে, ঠিক তখন দলের সুপ্রিম নেত্রী রাজপথে নেমে প্রতিবাদ করেন, তাহলে প্রশাসন খুব সহজেই সেটাকে অরাজকতা বলে চাপা দিতে পারে। কিন্তু যখন সংবিধানকে হাতিয়ার করেন, যখন আইনের কাঠ গড়ায় গিয়ে দাঁড়ান, তখন সে প্রতিবাদটা পায় একটা সাংবিধানিক বৈধতা। তিনি ওই ইজলাসে কোনো রাজনৈতিক দলের প্রধান হিসেবে যাননি, তিনি গেছেন একজন আইনজীবী হিসেবে, যিনি তার ক্লায়েন্ট অর্থাৎ বাংলার সেই সাধারণ মানুষের হয়ে সুবিচার চাইতে যাদের কান্নার রাজপথে কেউ শোনে না। কিন্তু আজকের ভারতে আদালতের চত্বরও কি আর আগের মতো নিরপেক্ষ আর পবিত্র রয়েছে? শুনানি শেষে যখন মমতা বন্দ্যোপাধ্যায় হাইকোর্ট থেকে বের হচ্ছিলেন, ঠিক তখনই ঘটে গেল এক লজ্জাজনক ঘটনা। ওই পবিত্র প্রাঙ্গণে কোথা থেকে যেন উঠে এলো অশ্লীল স্লোগান। একজন সাবেক মুখ্যমন্ত্রী, একজন বর্ষিয়ান রাজনীতিবিদের প্রতি এমন আচরণ কোনোভাবেই কাম্য নয়। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এই নোংরা রাজনীতির ফাঁদে পা দিলেন না, একদমই না। তার চোখের দৃষ্টি ছিল অত্যন্ত শান্ত কিন্তু দৃঢ়। তিনি এক মুহূর্তের জন্য না থেমে সরাসরি আঙুল তুললেন বিজেপির দিকে। তার বক্তব্য স্পষ্ট, এরা সবাই বিজেপির লোক, এরা এখানেও পরিকল্পিতভাবে অশান্তি ছড়াতে এসেছে। তাই একটি দৃশ্যই প্রমাণ করে দিল যে তিনি মানসিকভাবে কতটা প্রস্তুত আর শক্ত। প্রতিপক্ষ যতবারই তাকে নোংরা রাজনীতি দিয়ে ঘায়েল করার চেষ্টা করবে, তিনি ততবারই তার শান্ত মেজাজ আর আইনি অস্ত্র দিয়ে তাদের বুঝিয়ে দেবেন যে খেলার নিয়ম এখন বদলে গেছে। এখন একটু গভীরে গেলে একটা বড় প্রশ্ন দাঁড়ায়, এত বড় একটা ব্যবধানে হেরে যাওয়ার পর মাত্র 80-র কাছাকাছি আসন নিয়ে যে দল ক্ষমতার বাইরে, তার এই আইনি লড়াইকে আদৌ কোনো দিকে লাভবান হবে? রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন হ্যাঁ, এটা কোনো চূড়ান্ত মাস্টার স্ট্রোক, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় খুব ভালো করে
করে জানেন যে এই নির্বাচনে বিজেপি যে জয় পেয়েছে বলে দাবি করছে তার নিচে লুকিয়ে আছে এক বিশাল জালিয়াতির গর্ত। ভোটার তালিকা থেকে লক্ষ লক্ষ মানুষ নাম কিভাবে বাদ পড়েছে, কিভাবে একটা নির্দিষ্ট দলের পক্ষে গোটা ব্যবস্থাকে কাজে লাগানো হয়েছে, সেই প্রমাণ এখন সুপ্রিম কোর্টে উঠতে শুরু করেছে। এর আগেই তিনি প্রধান বিচারপতির ইজলাসে গিয়েছিলেন, এখন হাইকোর্টে তার সশরীরে উপস্থিতি মানে হলো তিনি রাজপথের লড়াইকে এখন সরাসরি আইনের ময়দানে নিয়ে যাচ্ছেন। এই একটা ছবি, কালো গাউন পরা মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যাওয়ার পর যা করলো তা হলো সে দলের ভেতরে নতুন করে অক্সিজেনের সঞ্চার করলো, তা অপূর্ব। যখন কর্মীরা ভয়ে গুটিয়ে থাকছে ঠিক তখন নেত্রী যদি এভাবে সামনের সারিতে দাঁড়ায় তাহলে ভয়টা দূর হয়। মানুষ বুঝতে পারে যে নেতা হার মানেননি, তিনি নতুন এক অস্ত্র নিয়ে নতুন করে লড়াই শুরু করেছেন। তিনি বুঝিয়ে দিলেন যে মুখ্যমন্ত্রীর চেয়ারটা হয়তো হারিয়ে গেছে, কিন্তু বাংলার মানুষের অধিকার আদায়ের লড়াই থেমে নেই। এই ঘটনার পর থেকে গোটা দেশের রাজনৈতিক মহলে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, এই আইনি লড়াইয়ের চূড়ান্ত পরিণতি কি হতে পারে? বাংলার রাজনীতিতে এখন প্রভাব কতটা গভীর হবে? একদিকে যখন পেশিশক্তি, প্রশাসনিক দমন আর ধর্মীয় বিভাজনের রাজনীতির চরমে, তখন অন্যদিকে যখন সংবিধানের দুর্গে আশ্রয় নিচ্ছেন বিরোধী নেত্রী, তখন বোঝা যায় বাংলার যে রাজনৈতিক ময়দান এখন আর সোজা নয়। প্রশ্ন হলো, বিজেপি কাদের 200-র বেশি আসনের ক্ষমতার বলে এই আইনি লড়াইকেও নিষ্ক্রিয় করে দিতে পারবে, নাকি হাইকোর্ট আর সুপ্রিম কোর্টের এই লড়াইয়ের মধ্য দিয়ে বাংলার রাজনীতিতে শুরু হবে এক নতুন অধ্যায়, যেখানে ক্ষমতার অহংকারকে ঠেকাবে সংবিধানের শক্তি? এই অন্ধকার থেকে বাংলার মানুষকে সত্যি আলোর মুখ দেখবে, নাকি এই সাদা কলার আর কালো গাউনের লড়াইটা শেষ পর্যন্ত একটা হতাশার গল্পে পরিণত হবে? সেটাই এখন দেখার বিষয়। তবে এটা বলাই বাহুল্য যে এই যুগে এমন একজন নেতা খুঁজে পাওয়া বিরল, যিনি ক্ষমতার মসনদ ছেড়ে এভাবে মাটিতে নেমে এসে সাধারণ মানুষের জন্য আইনের দুয়ারে ধাক্কা দিতে পারেন। আপনার কাছে কি এ পদক্ষেপটা একটা নতুন বিপ্লবের সূচনা, নাকি ক্ষমতার হাত থেকে বঞ্চিত হয়ে নেওয়া একটা শেষ চেষ্টা? আপনার সেই মতামতটা অবশ্যই জানান নিচের কমেন্ট বক্সে। আর এমন গভীর রাজনৈতিক বিশ্লেষণ মিস করতে না চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটিকে চাপ দিয়ে রাখুন।